নমস্কার, দ্য বিগ স্টোরিতে আপনাদের স্বাগত। আপনার সঙ্গে রয়েছি আমি দেবারতী। আজ 8ই জুলাই 2026। আজকের দিনটি পশ্চিমবঙ্গের অপরাধ দমনের ইতিহাসে এবং বিচার ব্যবস্থার সমান্তরাল লাইনে এক অত্যন্ত নজিরবিহীন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এতদিন আমরা যে দৃশ্য দেখতে অভ্যস্ত ছিলাম সুদূর উত্তরপ্রদেশে, যে যোগী মডেলের কথা ভারতের রাজনীতিতে আইন শৃঙ্খলার এক নয়া সংজ্ঞা তৈরি করেছিল, আজ ঠিক সেই ছায়া, সেই এনকাউন্টারে প্রতিধ্বনি শোনা গেল দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। এক নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় ছিল গোটা রাজ্য। সিসিটিভি ফুটেজের যে মুখটি দেখে শিউরে উঠেছিল আপামর সমাজ, সেই প্রভাস মণ্ডল আজ খতম। পুলিশের খাতায় একে বলা হচ্ছে আত্মরক্ষার্থে চালানো গুলি, কিন্তু আম জনতার বড় অংশের চোখে এটি তাৎক্ষণিক ন্যায় বিচার বা এনকাউন্টার। কিন্তু সত্যি কি তাই? আজ দ্য বিগ স্টোরিতে আমরা শুধু বারুইপুরের এই রোমহর্ষক রাতের পুঙ্খানুপুঙ্খ বিবরণী শুধু দেব না, বরং খতিয়ে দেখব এই এনকাউন্টারের বাংলার ইতিহাস এবং তার পাশাপাশি ভারতের কিছু গুরুত্বপূর্ণ এনকাউন্টারের কথা। নকশাল আমল থেকে শুরু করে 2026 সাল আজকের দিনে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গের এনকাউন্টারের রক্তাক্ত ইতিহাস। প্রথমে আসা যাক ঠিক কি হয়েছিল গতকাল রাতে। পুলিশের এক্সক্লুসিভ যে তথ্য পুলিশের তরফ থেকে আমাদের কাছে এলো, সেটা ঠিক এমনটা। সময় রাত 12:45। বারুইপুর থানার পুলিশ ফোর্স, যার নেতৃত্বে ছিলেন তদন্তকারী অফিসার, তারা লক আপ থেকে বের করলেন ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলকে। উদ্দেশ্য ছিল অত্যন্ত রুটিন, ঘটনাস্থলে সূর্যপুর নিয়ে গিয়ে অপরাধের পুনর্নির্মাণ বা ক্রাইম সিন পুনর্নির্মাণ করা। কিন্তু পুলিশ কি জানতো যে এই অন্ধকারের বুকেই লুকিয়ে আছে এক চরম নাটকীয় মোড়? পুলিশি বয়ান অনুযায়ী গাড়ি যখন সূর্যপুরে সেই নির্দিষ্ট অন্ধকারাচ্ছন্ন ক্রাইম স্পটের কাছে পৌঁছয়, ঠিক তখনই পুলিশের চোখে ধুলো দেওয়ার মরিয়া চেষ্টা করে প্রভাস। ক্রাইম সিন রিকনস্ট্রাকশন শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে অত্যন্ত অতর্কিত এক পুলিশ কর্মীর ওপর চড়াও হয় সে। ধস্তাধস্তির সুযোগ নিয়ে ওই পুলিশ কর্মীর সরকারি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল। শুধু অস্ত্র ছিনিয়ে নেওয়াই নয়, সে এক রাউন্ড গুলিও চালায়। পুলিশকে লক্ষ্য করে এই গুলি ছোড়ে সে। অন্ধকারের সুযোগ নিয়ে তার পাশাপাশি পালানোরও চেষ্টা করে। কর্তব্যরত পুলিশ অফিসারদের সামনে তখন আর কোনো পথ খোলা ছিল না। একদিকে অন্ধকার আর অন্যদিকে এক দাগী অপরাধীর হাতে পুলিশেরই লোডেড রিভলভার। নিজের এবং সহকর্মীদের প্রাণ বাঁচাতে এবং অপরাধীকে পালাতে না দিতে বাধ্য হয়ে পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের নিখুঁত নিশানায় বুক এবং পেটে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়ে প্রভাস। রক্তাক্ত অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারুইপুর হাসপাতালে, কিন্তু ততক্ষণে প্রভাস খতম। হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা করার পর তাকে মৃত ঘোষণা করে। এই প্রথম রাজ্যে কোনো ধর্ষণ ও খুন মামলায় সরাসরি পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনা ঘটবার খুব স্বাভাবিকভাবেই তারপরে রাজ্য রাজনীতিতে একের পর এক বক্তব্য সামনে এলো। কিছু বিজেপির যারা বিধায়ক রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তার মধ্যে তাদের কিছু প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। দেখুন, এই সমস্ত বর্ন ক্রিমিনালদের তখন পুলিশ যেটা করেছে, তাছাড়া তো কোনো গত্যন্তর ছিল না, পুলিশ তো গুলি চালাতে বাধ্য হবে। তো সুতরাং যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পুলিশের এছাড়া কোনো উপায়ও ছিল না। যেটা হয়েছে সেটা ঠিকই হয়েছে এবং এটা এই বার্তা অন্তত যাক এই পশুদের মধ্যে, এই যারা পাশবিক অমানবিক, যারা এইভাবে একটা নাবালিকাকে এইভাবে উত্ত্যক্ত করা, অত্যাচার করা, শ্লীলতাহানি এবং তাকে হত্যা করা এবং তার পেছনে যে পরিকল্পনা, সুতরাং এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন একাধিকবার যে তাদের কাউকে ছাড়া হবে না, কেউ ছাড় পাবে না। যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছেন বলে তাই আমি আমার মেয়ের বিচার এখনো ঘুরে বেড়াচ্ছি। বর্তমান সরকার এসেছেন, যে আসল অপরাধী মেইন কালপ্রিট তাকে নিয়ে যাওয়া হচ্ছিল পুনর্নির্মাণ করার জন্য ঘটনার। সে পুলিশের রিভলভার নিয়ে পুলিশকে তাক করে মারতে চেয়েছিল, তখন পুলিশ তাকে এনকাউন্টার করেছে। এনকাউন্টার যদিও কাম্য না, কিন্তু এক্ষেত্রে এনকাউন্টার করতে পুলিশ বাধ্য হয়েছে। আশা করি এই ঘটনায় যারা এইসব দুর্নীতিগ্রস্ত কাজগুলো করে, যারা ধর্ষক, তারা একটু হলেও ভয় পাবে। আমি এটাই চাইছিলাম যে ভয় পেয়ে যেন এই অপরাধটা আর যেন না ঘটে।
আমাদের বাংলায়। জি করার সময় যদি সকল অপরাধীদের এরকম সাজা দেওয়া হতো, অপরাধের প্রবণতা এতদিন অনেক কমতো। উনি অপরাধীদের আড়াল করেছেন বলে এই অপরাধের প্রবণতা বেড়ে বেড়ে এই ছোট ছোট বাচ্চারা তাদের সঙ্গে এই নৃশংস অত্যাচার হয়েছে। নতুন সরকার এসেছেন, তাকে আমি প্রণাম জানাই। তিনি বড় পদক্ষেপ নিয়েছেন এবং আমারও একটু আশা জেগেছে আমিও তাড়াতাড়ি বিচারটা পাবো। এই মমতার পুলিশ নয়, এই শুভেন্দুর পুলিশ, আর এই পুলিশ সিংঘম। অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, কথা বলেছিলাম তার সঙ্গে, কি বলেছেন তিনি শোনাই। মন্ত্রী উপস্থিত হয়েছে, পুলিশের সর্বোচ্চ ডিজি এন্ড আইজিপি হাজির হয়ে গেছে। পুলিশ ইনস্ট্রাকশন দিয়েছে, মুখ্যমন্ত্রী ডিজিকে ইনস্ট্রাকশন দিয়েছে 72 ঘন্টার মধ্যে সমস্ত জিনিস জানাতে হবে, অ্যাকশন নিতে হবে। এই অবস্থায় আজকে যদি যেটা আপনারা বললেন যে আমরা এগুলো নিয়ে যাই, যে ওখানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে এগুলো দেখাবার জন্য, আচ্ছা প্রিকশনারি মেজার নেবে না? একটা এত বড় একটা ক্রিমিনাল যে মার্ডার কেসে আসামি এবং যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে তাকে নিয়ে আজকে হাজির হচ্ছে এবং তার কোনো প্রিকশনারি মেজার নেই। আমাদের তো প্রতি স্টেপে যেমন নাকি চান্স উইকনেস বলে একটা কথা আছে, আর প্রতি স্টেপে হচ্ছে কি আমাদের বিপদটা নিজেরও হতে পারে, আবার অ্যাকিউজকে মেরেও ফেলতে পারে পাবলিক। আপনি বলুন, যেখানে এত বড় একটা উত্তেজনা ছিল, তা পুলিশ আজকে কতজন ছিল? আন্ডার দ্য গাইডেন্স অফ কি ইন্সপেক্টর আইসি ছিল, না কজন সাব ইন্সপেক্টর ছিল? এইগুলো তো একটা প্রশ্ন আসছেই। বারুইপুর কাণ্ডে পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স এবং বারুইপুর জেলার স্পেশাল অপারেশন গ্রুপ একযোগে এক মরণপণ অভিযানে নেমেছিল। এই ঘটনার সমান্তরালে আরেকটি বড় সাফল্য এসেছে পুলিশের হাতে। নাবালিকা ধর্ষণ এবং খুন কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও এক মূল পাণ্ডা কবির মোল্লাকে। ঘটনার পর থেকেই এই কবির মোল্লা রাজ্য জুড়ে পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করার চেষ্টা করছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। এসটিএফ, বারুইপুরের এসওজি এবং জেলা পুলিশের যৌথ টিম অত্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বসিরহাটে এবং সেখান থেকে পাকড়াও করা হয় কবির মোল্লাকে। এই নিয়ে বারুইপুর কাণ্ডে মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4-এ। একদিকে মূল অভিযুক্তের এনকাউন্টার আর অন্যদিকে বসিরহাট থেকে কবিরের গ্রেপ্তারি। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কতটা মরিয়া তা এই ঘটনাগুলো থেকেই স্পষ্ট হচ্ছে। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কথা বলবো। এই যে এনকাউন্টারের কথা বলছি বা সাধারণ মানুষ যাকে এনকাউন্টার বলছেন, আইনের চোখে এটাকে কিভাবে দেখা হয়? এটাই প্রথম নাকি এর আগে বাংলায় রয়েছে এনকাউন্টারের একাধিক ইতিহাস? আমরা আজ বারুইপুরের এই এনকাউন্টার নিয়ে কথা বলছি, কিন্তু এই আলোচনার গভীরে যাওয়ার আগে এনকাউন্টার শব্দটির আসল অর্থ বুঝতে হবে। প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম, কি এই এনকাউন্টার, কোন কোন ধারায় এই বিষয়টি রয়েছে, কি বলছেন দেখুন। যেমন আমাদের এখানে যেমন সিআরপিসির আগে যে 46 নম্বর ধারা ছিল, এখন এটা বিএনএসএস এর 43 নম্বর ধারাতে এসেছে, আর আইপিসির 100 নম্বর ধারা ছিল যেটা এখন বিএনএস এর 38 নম্বর ধারাতে এসেছে। এই যে 100 নম্বর ধারাতে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের কথা বলা আছে, যদি আমি কাউকে গুলি চালিয়ে বা অন্যভাবে খুন না করে দিই, তাহলে সে আমাকে খুন করে দিতে পারে, সে আমাকে গ্রিভেন্স হার্ট করতে পারে, বা আমাকে কিডন্যাপ বা অ্যাবডাক্ট করে নিতে পারে, বা আমি মেয়ে হলে আমাকে রেপ করতে পারে। এইরকম অবস্থায় আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্সের জন্য গুলি পর্যন্ত চালাতে পারি। একটা ধারা গেল। আর দ্বিতীয় যেটা সিআরপিসির ধারা, সেটা যে অ্যারেস্ট করার সময় কতটুকু বল প্রয়োগ করা হবে। যাকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে বলা হলো ইউ আর আন্ডার অ্যারেস্ট, যদি সারেন্ডার করে দেয় তাহলে কোনো রকম বল প্রয়োগ করা হবে না। কিন্তু সে যদি পালাতে যায়, যাতে পালাতে না পারে তার জন্য ততটুকু বল প্রয়োগ করা হবে। তো এখন যেটা আমি বলছি যে 43 নম্বর ধারা হয়েছে, আগে সিআরপিসির 46 ছিল। এই ধারার 4 নম্বর উপধারায় একটা ঋণাত্মক হইতে একটা কথা বলা হয়েছে যে এই যে বল প্রয়োগ করা হবে যদি আসামি যে অপরাধে অভিযুক্ত সেই অপরাধের সাজা মৃত্যুদণ্ড বা
যাবজ্জীবন কারাদণ্ড না হয় তাহলে সে বল প্রয়োগের দ্বারা তার মৃত্যু ঘটানো যাবে না। আচ্ছা, তো এইটা অন্যভাবে ব্যাখ্যা করে যে তাহলে যদি এই ধারার আসামি হয় তাহলে তার মৃত্যু ঘটানো যাবে। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের এনকাউন্টারের ইতিহাস অত্যন্ত পুরনো, রক্তাক্ত এবং দীর্ঘ। আজ থেকে বেশ কয়েক বছর পিছিয়ে গেলে আমরা দেখতে পাবো বাংলায় এনকাউন্টার কোনো নতুন ঘটনা নয়। বিশেষ করে নকশাল আন্দোলন এবং পরবর্তীতে মাওবাদী দমনের সময় একাধিক আলোচিত এবং রোমহর্ষক এনকাউন্টার দেখেছে এই রাজ্য। যেমন নকশাল আন্দোলনের সময় এনকাউন্টারের কথা বলি প্রথমে। 1967 সালে দার্জিলিং জেলার নকশালবাড়ি থেকে যে সশস্ত্র কৃষক আন্দোলনের সূচনা হয়েছিল তার 70 দশকের শুরুতে কলকাতার শহরাঞ্চলে এক মারাত্মক রূপ নেয়। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার এবং পুলিশ প্রশাসন নকশাল আন্দোলন দমনে অত্যন্ত কঠোর নীতি গ্রহণ করে। বিতর্কও ছিল যদিও সেই ঘটনাকে কেন্দ্র করে। পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে চিরুনি তল্লাশি শুরু করে। এই সময় শত শত নকশালপন্থী যুবক পুলিশের সঙ্গে তথাকথিত সংঘর্ষে নিহত হন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ ছিল এই এনকাউন্টারগুলি সিংহভাগই ছিল সাজানো এবং নাকি ছিল ক্ষমতার অপব্যবহার। এবার আসি অপারেশন স্টিপল চেজে। এই অপারেশন স্টিপল চেজে 1971 সালে ভারতীয় সেনা, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ যার যৌথভাবে অপারেশন চালিয়েছিল। নকশালদের ডেরাগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, হাজার হাজার যুবককে গ্রেপ্তার করা হয়, বহু কুখ্যাত বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। ইতিহাসবিদদের মতে এই অপারেশন স্টিপল চেজে তৎকালীন নকশাল আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। এবার আসি বরানগর কাশীপুর হত্যাকাণ্ডের কথায়, যেখানে লাইন দিয়ে দাঁড় করিয়ে বহু নকশালপন্থী যুবককে পিটিয়ে এবং গুলি করে মারার অভিযোগ ওঠে। যদিও সরকারি নথিতে এটিকে কোনোদিন এনকাউন্টার হিসেবে দেখানো হয়নি, বরং একে রাজনৈতিক হিংসা বা গণহত্যা হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু দমন পীড়নের কি সেই থেকেই শুরু? নকশাল আমল পার করে এবার 1980 এবং 1990-এর দশকে বাংলায় যখন বামফ্রন্ট সরকার স্থিতিশীল, তখনও কিন্তু অপরাধ দমনে এনকাউন্টারের সাহায্য নেওয়া হয়েছিল। বিশেষ করে কলকাতা এবং বন্দর এলাকায় যখন কুখ্যাত ডন এবং গ্যাংস্টারদের উপদ্রব বেড়ে যায়, তখন কলকাতা পুলিশ বেশ কয়েকটি আলোচিত এনকাউন্টার করেছিল, তবে তা রাজনৈতিক রূপ নেয়নি। এবার জঙ্গলমহল এবং মাওবাদী দমন। একটা ছিল নকশাল পিরিয়ড এবং সেই সময়ে কী ধরনের গণ্ডগোল অশান্তি হয়েছিল সেই কথা প্রথমেই বললাম। আর এবার চলুন বাম আমলের একেবারে শেষের দিকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার একদম শুরুর দিকে বেশ কিছু ঘটনা ঘটেছিল, বিশেষ করে যেটা সীমাবদ্ধ ছিল পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গা, অর্থাৎ জঙ্গলমহলে, যেখানে যৌথ বাহিনীর একাধিক অভিযান চলে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বাংলার বুকে সবচেয়ে বড় এনকাউন্টারটি ঘটে 2011 সালের 24শে নভেম্বর। তৎকালীন শীর্ষ মাওবাদী নেতা কোটেশ্বর রাও ওরফে কিষেনজিকে ধরতে যৌথ বাহিনী কোমর বেঁধে নেমেছিল। ঝাড়গ্রামের বুড়িশোল জঙ্গল সেই সময় একটা আলোড়ন তৈরি হয়েছিল ঘটনাকে কেন্দ্র করে। দীর্ঘ গুলির লড়াই এবং অবশেষে কিষেনজির মৃতদেহ উদ্ধার। সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে এটি ছিল এক চরম এবং প্রকৃত সম্মুখ সবল বা জেনুইন এনকাউন্টার। কিন্তু অন্যদিকে মাওবাদী সংগঠন ও মানবাধিকার কর্মীরা আজও দাবি করেন কিষেনজিকে ধরে এনে ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল, অর্থাৎ সেটি ছিল একটি ফেক এনকাউন্টার, যেটা করেছিল নাকি তৃণমূল কংগ্রেসের সরকার। এরপর যদি আমরা সাম্প্রতিক ইতিহাসে চোখ রাখি, বিগত 2021 সাল ধরুন 9 জুন, মনে আছে আপনাদের, কলকাতার বুকে একেবারে সিনেমার কায়দায় রাজারহাটের নিউ টাউনের একটি অভিজাত আবাসন সুখ বৃষ্টিতে এনকাউন্টার চালালো পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সুদূর পাঞ্জাব থেকে পালিয়ে এসে লুকিয়ে থাকা দুই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার জয়পাল ভুল্লার এবং জসপ্রীত সিং পুলিশের সঙ্গে তীব্র গুলি বিনিময়ের পর নিহত হয়। গত বছরের 18 জানুয়ারি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে সাজ্জাক আলম নামে এক অভিযুক্ত। সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে দুই পুলিশকর্মী আহত হন আর পাল্টা পুলিশের গুলিতে খতম হয় সাজ্জাক। আর আজ 8 জুলাই 2026 সেই তালিকায় যুক্ত হলো বারুইপুরে প্রভাস মণ্ডলের নাম। এই ঘটনাগুলোর রাজনৈতিক এবং
প্রশাসনিক গল্প বেশ কিছু ঘটনার সঙ্গে হয়তো জুড়ে আছে, কিন্তু এই ঘটনাগুলো সামনে আসলে সাধারণ মানুষ তারা কিভাবে এগুলোকে দেখেন সেটাও আপনাদের জানাবো। যোগী আদিত্যনাথের শাসন মডেলের অলিখিত প্রবেশ কি ঘটছে? আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিধায়ক এবং প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। কি বলেছেন দেখুন। সেটাকে আমি সম্পূর্ণ অগ্রাহ্য করছি, কারণ ওনাদের সরকার যখন ছিল 3রা মে অব্দি ওনাদের সরকার 15 বছর ধর্ষকদের প্রোটেক্ট করেছে। আমরা বহু জায়গায় দেখেছি, কান্দুনিতে দেখেছি, সব জায়গায় দেখেছি। শেখ শাহজাহানের মতো লোকদের আমরা দেখেছি, শওকত মোল্লাদের মতো লোক দেখেছি। এখন এটাকে যোগী মডেল বলছে, কি মডেল বলছে আমি সেটা বলতে পারবো না, কারণ পুলিশে সেরকম মডেল চলে না। গ্রাউন্ড লেভেল রিয়ালিটির ওপর যা সিচুয়েশন ছিল তাতে পুলিশ যা রিয়াক্ট করেছে সেটা সম্পূর্ণ কারেক্ট, আমি সমর্থন করছি। কারণ ধর্ষকদের বা শিশুদের হত্যা করে যারা, তাদের তো কোনো মতেই ছেড়ে দিতে দেওয়া যায় না। সে যখন পালাচ্ছে, পুলিশের অস্ত্র পেয়ে নিয়ে পুলিশকে গুলি করছে, তখন কি ফুলের মালা নিয়ে যাবে পুলিশ? যোগী মডেলের কথা সামনে এলে আমাদের আলোচনা করতে হবে একজন দুর্ধর্ষ আইপিএস অফিসারের কথা। তিনি হলেন অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশ ক্যাডারের এই আইপিএস অফিসার অপরাধ দমনে তার কঠোর মনোভাবের জন্য দেশজুড়ে এনকাউন্টার স্পেশালিস্ট নামে পরিচিত। যোগী সরকারের আমলে তিনি তার কর্মজীবনে 500রও বেশি পুলিশ এনকাউন্টারে নেতৃত্ব দিয়েছেন। ভাবা যায়, শুধু জৌনপুরের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ থাকাকালীনই তিনি 136টিরও বেশি এনকাউন্টার করেছিলেন। ভারতে গত 5 বছরে বা 10 বছরে বেশ কিছু এইরকমই আলোচিত বিতর্কিত এনকাউন্টারের ঘটনা ঘটেছে, যা আলোড়ন তৈরি করে। এর মধ্যে অন্যতম 2019 সালে হায়দ্রাবাদ গণধর্ষণ মামলায় 4 অভিযুক্তের এনকাউন্টার, যেখানে তদন্তের সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টাকালে তারা নিহত হয়। 2020 সালে উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে, যে 8 জন পুলিশ কর্মীকে হত্যার মূল অভিযুক্ত ছিল, তাকে কানপুরে নিয়ে আসার পথে গাড়ি উল্টে গেলে সে পালানোর চেষ্টা করে এবং পুলিশের গুলিতে মারা যায়। 2023 সাল উমেশ পাল হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত এবং গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদ এবং তার সহযোগী গোলাম ঝাঁসিতে উত্তরপ্রদেশ এসটিএফ এর সাথে তীব্র এনকাউন্টারে নিহত হয়। এছাড়া ছত্তিশগড়ের বস্তার, দান্তেওয়াড়া এই সমস্ত এলাকাগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে মাওবাদী দমনে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযান, শতাধিক শীর্ষ মাওবাদী ক্যাডার নিহত হয়েছে। এই এনকাউন্টারগুলো একদিকে যেমন অপরাধ দমনে কঠোর বার্তা হিসেবে প্রশংসিত হয়েছে, অন্যদিকে তাৎক্ষণিক বিচার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে সুপ্রিম কোর্ট মানবাধিকার সংস্থাগুলোর কাছে তীব্র বিতর্ক নজরদারির মুখেও পড়েছে। এই অজয় পাল শর্মার কথা বলছি যখন, যিনি দক্ষিণ 24 পরগনার ভোটে আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়ে এসেছিলেন। তার ভূমিকা রাজ্যবাসী দেখেছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানের সমর্থকরা যখন ভোটারদের ভয় দেখাচ্ছিলেন, তখন এই অজয় পাল শর্মা যেভাবে সশরীরে দাঁড়িয়ে অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন, তার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বছরের পর বছর ধরে আমাদের দেশের করদাতাদের টাকায় জেলে বসে এই অপরাধীরা বিরিয়ানি খাবে, আর নির্যাতিতার পরিবার আদালতের বারান্দায় চক্কর কাটতে কাটতে ফুরিয়ে যাবে। এটাই কি হবে দস্তুর? আজ বারুইপুরের সূর্যপুরের অন্ধকারে পুলিশ যে পাল্টা গুলি চালিয়েছে, তা শুধু প্রভাস মণ্ডলের বুকে লাগেনি, তা লেগেছে বাংলার প্রতিটা ধর্ষক, প্রতিটা অপরাধীর বুকে। অপরাধীদের মনে আইনের ভয় যদি এনকাউন্টার দিয়ে ঢোকাতে হয়, তাহলে কি তার সমালোচনা করবেন আপনি? নাকি আইনি বিচ্যুতি নয়, বরং সমাজকে কলঙ্কমুক্ত করার এক সাহসী বিস্ফোরক এবং অনিবার্য পদক্ষেপ হিসেবে ধরবেন? কি চান আপনি? অপরাধীদের শেষ ঠিকানা আগামীতে কি এইভাবেই লেখা হোক? কথা বলেছিলাম আমরা, সাধারণ মানুষ কি বলছেন দেখো। অত্যন্ত দুঃখজনক ঘটনা। ওই পরিবারের আমরা পাশে আছি। তো যে ঘটনাটা ঘটিয়েছে, প্রশাসন সাধুবাদ জানাই। যে খরচের কথা আমাদের মাননীয় শুভেন্দুদা বলেছিলেন, সেই খরচটা প্রশাসন করছে, তো সাধুবাদ জানাই। এটা তো সাধুবাদ দিতেই হবে, কেন বিগত দিনের সরকারে আমরা যা দেখেছি তাতে কোনো বিচার হয়নি, মানুষের ন্যায় পায়নি। সেই আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে আগামীকাল।